আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ ইতিমধ্যে তোমাদের যে ইংরেজি ফার্স্ট পেপার পোস্ট মানে এক্সামটা হয়েছে, এটা হয়ে গেল। তো এই এক্সামের মধ্যে আমাদের যে প্যাসেজগুলো আসছে, এর মধ্যে যে প্রথম প্যাসেজটা আছে এটা সিন প্যাসেজ। তো সিন প্যাসেজের মধ্যে একটু দেখো যে এখানে কিছুদিন আগে আমাদের ঈদ গেল, ঈদ এই জন্য ঈদ নিয়ে একটা প্যাসেজ আসছে। তো এই প্যাসেজের মধ্যে যে এমসিকিউ গুলো আসছে আমরা একটু সবাই মিলাই নেই। তো 1 নম্বর এমসিকিউটা আসছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ঈদ মিন ইন দ্য টেক্সট। মানে ঈদ বলতে এখানে কি বুঝেছে দেখো। আহ দেখো, ঈদ মানে হচ্ছে আনন্দ। এখানে একটা অপশন আছে প্লেজার, প্লেজার মানে হচ্ছে আনন্দ, তাহলে উত্তর হবে ডি। 2 নম্বরটা যদি দেখো, হোয়াই ডু মোস্ট পিপল রাশ টু গো হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন। আচ্ছা দেখো, টু গো হোম মানে আমরা যখন বাড়িতে যাই ঈদ ভ্যাকেশনের সময় তখন আমাদের কি ঘটে। দেখো, টু অ্যাভয়েড ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট এটা ঘটে না, টু স্টাডি নিউজ অফ এটা হয় না, টু অ্যাটেন্ড স্কুল এটাও হয় না। বি নাম্বার উত্তরটা হবে টু রিটার্ন টু দেয়ার রুটস, মানে আমরা যখন এলাকাতে যাই আমাদের মাতৃত্বের টানে যাই, বা এলাকার প্রতি যে একটা ভালোবাসা, যে ওইখানে যে মাতৃত্ববোধ, এই জন্য আমরা ওইখানে যাই। তাহলে দুইয়ের উত্তরটা হবে বি। 3 নম্বর যদি দেখো, বলছে হোয়াট টাইপ অফ ট্রান্সপোর্ট ইজ মেনশন অ্যাজ কমনলি ইউজড ডিউরিং দ্য ইদ্রাস। মানে ঈদের সময় আমরা যে বাড়িতে যাই সচরাচর কি দিয়ে যাই। দেখো, এখানে এরোপ্লেন দিয়ে কিন্তু আমাদের সাধ্য নাই, বাইসাইকেল দিয়ে আমি যাইতে পারবো না কারণ আমার বাসা চুয়াডাঙ্গাতে, মোটরসাইকেল দিয়ে আমি যাইতে পারবো না, চালাইতে পারি না। সি নাম্বার উত্তরটা হবে বাসেস, ট্রেনস ও লঞ্চ, মানে আমি বাস দিয়ে যেতে পারবো, ট্রেন দিয়ে যেতে পারবো, লঞ্চ দিয়ে যেতে পারবো, তার মানে উত্তরটা হবে সি। এখন 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এন্টিটি, এন্টিটি মানে হচ্ছে সত্তা। এই সত্তা বলতে এখানে কোনটা বোঝাইছে প্যাসেজের মধ্যে। 1 নম্বর অপশন এ নন অবজেক্ট, এটা হবে না। 3 নম্বর বলছে এ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, এটা হবে না। 2 নম্বর বলছে এ গ্রুপ অফ পিপল, এটা হবে না। দেখো, বি নাম্বার উত্তরটা হবে এ লিভিং বিং উইদাউট আইডেন্টিটি। এই যে আইডেন্টিটি আর এন্টিটি, এটা উত্তরটা হবে। এখন দেখো, 5 নম্বর এমসিকিউটা বলছে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হুইচ ওয়ান ইজ রিলেটেড টু রুটস। দেখো, রুট মানে কি শেকড়, মানে এই যে শেকড় বলতে এখানে কি বুঝাইছে দেখো, ফিজিক্যাল স্ট্রেংথ নো, এ পার্সনস আইডেন্টিটি। মানে দেখো, রুট বলতে কি বোঝায় যে আমি একটা মানুষ, মানে আমার একটা স্থায়িত্ব আছে বা আমার একটা আইডেন্টিটি আছে। তার মানে যে কোনো একটা মানুষের যদি পার্সনস আইডেন্টিটি হয় তাহলে এটাই হচ্ছে রুটস, ঠিক আছে। তার মানে উত্তরটা হবে বি। এখন আমাদের 6 নম্বর এমসিকিউটা দেখো, বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বন্ড। আচ্ছা, বন্ড মানে আমরা কি জানি, বন্ধন। মানে দুইটা মানুষের সাথে যদি বন্ধন হয় তাহলে এটাকে বল বন্ড বলে। এখন দেখো এখানে বলছে টু ব্রেক, ব্রেক হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে। টু আর্গিউ, এটা তো তর্ক বিতর্ক আছে। টু ডিভাইড মানে ভাগ হয়ে গেছে। একটা দেখো ডি নাম্বারে অপশনটা আছে টু কানেক্ট, মানে এখানে উত্তরটা হবে বন্ধন, বন্ধনের হবে টু কানেক্ট। এখন দেখো 7 নম্বর এমসিকিউ বলছে হোয়াট ইজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। মানে এই টাইপের টাইটেল গুলা প্রত্যেকবার বিসিএস লিখিত পরীক্ষায় একটা আসে। প্যাসেজ থেকে 1 নম্বর কোশ্চেনটা দেয় যে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, মানে প্যাসেজটা পড়ে তুমি কি বুঝছো। মানে ঈদ যে একটা প্যাসেজ ছিল, এই প্যাসেজ থেকে আমি টাইটেলটা খুঁজে বের করতে হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে। একটা দেওয়া আছে দি ইম্পর্টেন্স অফ ঈদ ফেস্টিভ্যালস, বি নাম্বার দেওয়া আছে দি কানেকশন বিটুইন পিপল অ্যান্ড দেয়ার রুটস। মানে দেখো, আমরা যখন ঈদে বাসায় যাই, বাসায় গেলে কি হয়, মানে মনে হয় 1 সপ্তাহ আগের থেকেই মানে পড়াশোনা বলো বা যে কোনো আনন্দ বলো সবকিছু বাদ দিয়ে দিই। মানে বাসার যে একটা টান, ওই টানের জন্য আমরা মূলত বাসায় যাই। তাহলে এখানে মূলত উত্তরটা হবে টু কানেকশন বিটুইন পিপল অ্যান্ড দেয়ার রুটস। মানে আমি বাসায় গেলে আমি আমার বন্ধু বান্ধব, আমার বড় ভাই, আত্মীয় স্বজন, মানে সবার সাথে আমার যেমন একটা মাতৃত্বের বন্ধন তৈরি হয় এখানে। তো 7-এর উত্তরটা হবে বি। এখন দেখো, আমাদের যে প্রশ্নগুলা দেওয়া আছে এক একটা প্রশ্নের আনসার হবে 2 নম্বর করে। এখন দেখো, এই বেশি আনসারগুলা বেশি বড় করা যাবে না, ছোট করা যাবে না। তো কিভাবে আনসারগুলো লিখতে হবে আমি জাস্ট মানে মেইন পয়েন্ট গুলো বলে দিচ্ছি। এই মেইন পয়েন্ট গুলো তুমি যদি দিতে পারো তাহলে উত্তরটা হয়ে যাবে। দেখো, 1 নম্বর প্রশ্নটা বলছে হোয়াট ডাজ দ্য ঈদ সিম্বলাইজ ইন দ্য টেক্সট। মানে এই টেক্সটের মধ্যে ঈদ বলতে এখানে তোমাকে কি সিম্বলাইজ করা হয়েছে। আমি যদি এটা সংক্ষেপে বলি, আমি বলবো ইন দ্য টেক্সট ঈদ মিনস হ্যাপিনেস, মানে ঈদ বলতে আমাদের আনন্দ বোঝায়। যদি আবার বলি ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের জন্য যারা মুসলিম আছে তাদের জন্য একটা বড় মহোৎসব এই ঈদ। এই এতটুকু দিলেই তোমার আনসারটা হয়ে যাবে। বি নাম্বার কোশ্চেনটা বলছে হোয়াই ডু মোস্ট পিপল রাশ টু গো হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন। মানে দেখো, আমরা যখন ঈদ ভ্যাকেশনের সময় বাড়িতে যাই তখন আমাদের কি ঘটনাগুলো ঘটে। এখানে আমি উত্তরটা নিতে পারি এভাবে যে মোস্ট পিপল রাশ টু গো হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন টু শেয়ার দেয়ার হ্যাপিনেস। মানে দেখো, আমি যখন বাসায় যাব তখন আমার যে হ্যাপিনেসটা আছে আমি কিন্তু সবার সাথে শেয়ার করব। পরে আমি লিখতে পারি উইথ দ্য নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান অ্যান্ড টু সেলিব্রেট ঈদ উইথ দেম। মানে যারা আমার নিয়ারেস্ট আছে এবং ডিয়ারেস্ট আছে তাদের সাথে আমি এটা কি করতে পারি, সেলিব্রেট করতে পারি। 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে
হাউ আর হিউম্যান রুটস ডিফারেন্ট ফ্রম দেয়ার রুটস অফ ট্রি। দেখো আমাদের যে মানব জাতির একটা রুট আছে, শিকড় আছে, আর গাছপালার যে একটা শিকড়, এর মধ্যে পার্থক্যটা কি এটা চাইছে। এখন তুমি পার্থক্যটা কিভাবে লিখবা? প্রথমে লিখবা যে হিউম্যান রুটস আর ডিফারেন্ট ফ্রম ট্রিস রুটস। পরে লিখবা ট্রিস ট্রিস রুটস আর ভিজিবল, মানে দেখো গাছের যে শিকড় এটা কিন্তু দেখা যায়, বাট ম্যানস রুটস আর ইনভিজিবল। কিন্তু দেখো যে এটা মানব জাতির রুট, এটা কিন্তু দেখা যায় না, ইনভিজিবল। পরে আবার লিখতে পারি ইট লাইস ইন আওয়ার মাইন্ড, ইট ইজ ওয়ান কাইন্ডস অফ ফিলিংস, মানে এটা আমাদের মূলত ফিলিংস এর যে কাজটা এটা মূলত ভ্যারি করে এখানে। তো ডি নাম্বার প্রশ্নটা বলছে এখানে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হু ইজ এ নন এন্টিটি, মানে একটু আগে আমরা এমসিকিউ তে পড়ছিলাম এন্টিটি, এন্টিটি মানে সত্তা, তাহলে নন এন্টিটি বলতে তুমি কি বুঝছো এখানে? তো আমি এটা এইভাবে লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হিউম্যান বিং হু ডু নট হ্যাভ এনি রুটস আর এ নন এন্টিটি, দে আর ডিভয়েড অফ ভ্যালুস, হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিস। ডিভয়েড অফ মানে কি? বঞ্চিত। মানে তুমি নন এন্টিটি বলতে কি থেকে বঞ্চিত থাকবা? ভ্যালুস থেকে বঞ্চিত থাকবা, হিউম্যানিটি থেকে থাকবা, অথবা সোশ্যাল যে রেসপন্সিবিলিটি আছে এটা থেকে বঞ্চিত থাকবা। এটা দিলেই তোমার আনসারটা হয়ে যাবে। ইন নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, দিস ইজ দ্য পুল অফ রুটস, এক্সপ্লেইন ইট ইন 2 or 3 সেন্টেন্সেস। মানে এটা তুমি মানে প্যাসেজ থেকে যে মূল মূল ওয়ার্ডগুলো আছে এটা তুমি লিখতে পারবে। এখন দেখো আমাদের যদি মূলত আমাদের এই কোশ্চেনটা দেখলাম, এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি। 3 নম্বরে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ থেকে তোমাকে কিছু গ্যাপ দেওয়া আছে, 5টা এমসিকিউ করতে হবে। এটা দেখো, তো প্রথমে লেখা আছে দেখো গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন, হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার এন্ড সো ইট রিকোয়ার্স এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, মানে কমন ল্যাঙ্গুয়েজ হবে, মানে এ নাম্বার উত্তরটা হবে কমন, যে কমন দিবে এটা উত্তরটা হয়ে যাবে কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। দি লিঙ্গুয়া ফ্রেন্ডস অফ দ্য ওয়ার্ল্ড ইজ ড্যাশ। এখানে বি নাম্বার যে উত্তরটা হবে একটু খেয়াল করো, বি নাম্বার উত্তরটা হবে তোমার হচ্ছে ইংলিশ দিতে পারি আমরা, ঠিক আছে। দেখো লিঙ্গুয়া ফ্রেন্ডস অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ, ইংলিশ দিলে হয়ে যাবে বি নাম্বার। সি নাম্বারে দেখো ইংলিশ প্রোভাইড আস উইথ দ্য ড্যাশ টু, মানে এখানে হবে অপরচুনিটি টু, মানে ইংরেজি তুমি যদি জানো তোমার অপরচুনিটি হিউজ টু পারসিউ এ গুড জব, মানে যে কোনো জবের ক্ষেত্রে তুমি যদি ইংরেজি আর ম্যাথ ভালো পারো তোমার যে কোনো জবের ক্ষেত্রে তোমার সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবা। বাংলাদেশে যারা 8 থেকে 10টা করে চাকরি পায় এক একটা পরীক্ষায়, তারা কিন্তু ইংলিশ আর ম্যাথ সমানভাবে পারে। যে স্টুডেন্ট ম্যাথ পারে কিন্তু ইংলিশ পারে না তার চাকরি হয় না, আবার ইংলিশ পারে ম্যাথ পারে না তার চাকরি পাইতে দেরি হয়। তো এখানে ইংলিশের গুরুত্বটা বোঝাইছে এখানে। পরে দেখো ডি নাম্বারে বলছে বিং এ ডেন্সলি, এখানে হবে তোমার পপুলেটেড কান্ট্রি বাংলাদেশ ইজ কার্স দ্য আনএমপ্লয়মেন্ট, মানে আমাদের দেশে জনসংখ্যা হিউজ, এই জন্য আমাদের দেশে মানে চাকরির সেক্টরটা খুবই কম। পরে বলছে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ মে হেল্প। দেখো হেল্প হচ্ছে একটা ভার্ব, আমি একটা কথা বলছিলাম যে পরপর যখন 2টা ভার্ব থাকবে তাহলে পরবর্তী ভার্বের সাথে সারা জীবন আইএনজি যুক্ত করবা অথবা ইনফিনিটিভ করবা। তার মানে এখানে যে ভার্বটা দিবে আইএনজি করতে হবে। তার মানে এখানে বলছে ইংলিশ মে হেল্প রিডিউসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম, মানে ইংলিশ যদি তুমি জানো তোমাকে এটা হেল্প করবে কি করতে, মানে তোমার যে দারিদ্রতা আছে এটাকে রিডিউস করতে হেল্প করবে। তার মানে উত্তরটা হয়তো রিডিউস, কিন্তু হেল্প থাকার কারণে উত্তরটা হবে রিডিউসিং, অথবা কেউ যদি একটু রিডিউস দেয় উত্তরটা সঠিক। ওকে, আমাদের 3 নম্বর শেষ হয়ে গেল। এখন একটু খেয়াল করো 4 নম্বর। 4 নম্বর আরেকটা পেজ আছে নেলসন ম্যান্ডেলা। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা নেলসন ম্যান্ডেলাই প্রথম পেজে দেওয়া আছে, এই নেলসন ম্যান্ডেলা আমি পড়াবো ইনশাল্লাহ। তো নেলসন ম্যান্ডেলা থেকে তোমাদের হচ্ছে তোমার একটা হচ্ছে গ্যাপ দিয়ে দিয়েছে, আমরা একটু দেখি। দেখো প্রথমেই বলছে নেলসন ম্যান্ডেলা বর্ন ইন তোমার হচ্ছে ট্রান্সকেই সাউথ আফ্রিকা, পরে বলছে 118, পরে 2 নম্বর বলছে হি জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, কত 1944, মানে এখানে 1944 হবে, ঠিক আছে। পরে 3 নম্বরটা দেখো হি ওন দ্য নোবেল পিস কি 1993, মানে 1993 সালে নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার পাইছে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস পাইছে কত সালে বলো তো? 2006 সাল। হি ওয়াজ প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট হিসেবে কবে কি অফ সাউথ আফ্রিকা 1994 থেকে 1999, মানে 1994 থেকে 1999 সালে সে হচ্ছে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিল নেলসন ম্যান্ডেলা। পরে বলছে হি ডাইড ইন আফ্রিকা, সে আফ্রিকাতে মৃত্যুবরণ করেছে কত সালে জানো? 2013 সালে। উত্তরটা হবে 2013, তাহলে এখানে তুমি 5 নম্বর পেয়ে যাবা। পরে দেখো 5 নম্বর কোশ্চেন বলছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওয়ার্ডস ওন ওয়ার্ডস, মানে তুমি যে এখানে একটা সামারি লিখবা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটা সামারি লিখতে হবে। এখানে কিন্তু সামারি একদম 2 পেজ 3 পেজ লিখলে হবে না,
এখানে তুমি জাস্ট এক পেজের কিছু কম, মানে প্যাসেজটা খুবই ছোট, সামারিটা হবে খুবই ছোট, 1/3 একটা সামারি লিখে দিবা, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা 6 নম্বর ইয়াটা মিলাই। দেখো 6 নম্বরে বলছে এই কলামটা যদি আমি একটু মিলাই, তাহলে একটু খেয়াল করো সবাই। এখানে বলছে দেয়ার আর মেনি, এ নাম্বার মিলাও, দেয়ার আর মেনি নাইস প্লেস ইন বাংলাদেশ। তার মানে এ, পরে 2, পরে হচ্ছে 5, ঠিক আছে। পরে বি নাম্বার হচ্ছে কক্সেস বাজার সি বিচ, পরে বলছে ইজ ওয়ান অফ দেম, তার মানে এখানে হবে বি আইভি 2। সি নাম্বারে বলছে, আমি শুধু উত্তরগুলো মিলে দিই, দেখো সি নাম্বারে বলছে, সি নাম্বারটা হবে সি ভি আইভি, ডি নাম্বারটা হবে ডি 1 1, ই নাম্বারটা হবে কি ই 3 3, ঠিক আছে। আমি যদি আবার একটু বলি, 6 এর আনসারটা এ 2 5, বি 4 2, সি 5 4, ডি 1 1, সি 3 3, সরি ই 3 3। ওকে, তাহলে আমাদের হচ্ছে 6 নম্বরটা, আমরা এটাতে ফুল মার্কস পেয়ে যাব। এখন আসো আমাদের হচ্ছে 7 নম্বর নিয়ারেন্স। এটা কিন্তু ঝামেলা আছে তোমাদের, এটা কিন্তু ময়মনসিংহ 2020 আর কুমিল্লা বোর্ড 2024 এই বোর্ডে আসছিল, মানে গতবার আসছিল, কিন্তু এটা একটু ঘুরাই ফেরাই দিয়ে দিছে তোমাদের। এখানে একটু খেয়াল করো যে নেপোলিয়ন বোনাপার্ট এই বলছিল যে আমাকে যদি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দিব। তো এখানে যে 7 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি 7 নম্বর কোশ্চেনটা কি। রিয়ানেস, তাহলে প্রথমেই আমি শুধু আনসারটা বলে দিই, তোমরা একটু মিলাই নিও। প্রথমে আনসারটা হবে জি, জি এর পরে হবে এ, পরে হবে ডি, পরে হবে বি, পরে হবে এফ, পরে হবে তোমার ই, পরে এইচ, পরে সি। আমি আবার রিপিট করতেছি 7 নম্বর রিয়ারেন্সটা, আনসারটা একটু মিলাই নাও। প্রথম হবে জি, পরে হবে এ, পরে ডি, পরে বি, পরে এফ, পরে হচ্ছে ই, পরে হচ্ছে এইচ, পরে সি। ওকে, ডান। এখন আমাদের রিয়ারেন্সটা ডান হয়ে গেল। এখন আসো 8 নাম্বার। 8 নাম্বার মানে এই কখনোই আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই এই প্যারাগ্রাফ তোমাদের দিবে, তোমাদের জন্য একটু আনকমন হয়ে গেছে, এটা কোনোদিন পড়া নাই। দ্যাট মিনস ডেঙ্গু ফিভার। এটা বিসিএস লিখিত পরীক্ষা আমাদের 45-এ আসার কথা ছিল, কিন্তু আসে নাই, কিন্তু এটা তোমাদের দিয়ে দিয়েছে। তার মানে এখান থেকে এটা শিক্ষা নেওয়া উচিত। তোমাদের সেকেন্ড পেপারে কিন্তু তোমাদের যে প্যারাগ্রাফটা আছে এটা কিন্তু কমন নাও আসতে পারে, এটা রিসেন্ট টপিক নিয়ে দিতে পারে, যেহেতু ডেঙ্গু অনেকের হইতেছে, এই জন্য এই ডেঙ্গু ফিভার নিয়ে আমাদের একটা প্যাসেজ আছে। এখন দেখো ডেঙ্গু ফিভার তোমরা কিভাবে লিখবা, যেহেতু আনকমন, তো আনকমন হইলে এখানে যে 5টা প্রশ্ন দিছে, এই প্রশ্নের উপর ভিত্তি করে তুমি একটা প্যারাগ্রাফ লিখে দিয়ে চলে আসবে ইনশাল্লাহ, টেনশন নাই, এটা লিখলেই নাম্বার পেয়ে যাবা। এখন আসো আমাদের যে তোমার স্টোরিটা আসছে, আমি বারবার তোমাদের ক্লাসের মধ্যে বলছিলাম তোমাদের কিন্তু স্টোরি আসবে ক্রিয়েটিভ স্টোরি। তো ক্রিয়েটিভ স্টোরি ক্ষেত্রে কি ঘটনা ঘটে, মানে আমাদের গতানুগতিক যে স্টোরিগুলো আসে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইউনিটি ইজ স্ট্রেংথ, তারপরে তোমার হচ্ছে ডেভোশন টু মাদার, এই টাইপের স্টোরিগুলো তোমরা বেশি পড়ছো। কিন্তু এখানে যে স্টোরিটা আসছে এটা ক্রিয়েটিভ স্টোরি, মানে বানায় লিখতে হবে। দেখো স্টোরিটা যদি আমি একটু পড়ি, এখানে লেখা আছে ওয়ান ডে হোয়াইল ক্রসিং দ্য ব্রিজ এট নিউ মার্কেট আই স এ পোর ফ্যামিলি সিকিং শেল্টার। মানে আমি যখন নিউ মার্কেটের যে ব্রিজটা আছে ওইখান দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখি যে একটা মানুষ তাকে মানে শেল্টার খুঁজতেছে থাকার জন্য, ঠিক আছে, মানে সে মনে হইতেছে উদ্বাস্তু বাচ্চা রোহিঙ্গাদের মতো। আই অ্যাপ্রোচ টু দেম, আমি তাদেরকে অ্যাপ্রোচ করলাম কি জন্য, এন্ড আস্ক, তাদেরকে জিজ্ঞেস করলাম অ্যাবাউট দেয়ার প্রবলেমস, তাদের সমস্যাটা কি জিজ্ঞেস করলাম। দেন তারপর দে সেড দ্যাট, তারা বললো যে ফ্লাড এন্ড ডিস্ট্রয়েড দেয়ার, মানে বন্যা তাদেরকে যে ক্ষতি করছে, এই ক্ষতিগুলো নিয়ে তোমাকে এখন একটা কি করতে হবে, স্টোরি লিখতে হবে। এখন এই স্টোরিটা আমাদের কি হইতে পারে একটু খেয়াল করো। তা মূলত এটা একটা ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরিতে টাইটেলটা তোমরা এটা এভাবে দিতে পারো যে এ ট্রাজিক স্টোরি অফ রিভার ইরোজন, মানে নদীর যে ক্ষয়সাধন হয়, এই ক্ষয়সাধন নিয়ে একটা মর্মান্তিক যে কাহিনী, ওই ফ্যামিলিটার যে একটা কাহিনী ঘটছে, তারা ওইখান থেকে চলে আসছে এটা নিয়ে। তাহলে আমি স্টোরি টাইটেল কি দিতে পারি, এ ট্রাজিক স্টোরি অফ রিভার ইরোজন, ঠিক আছে। যদি কেউ এটা না দিয়ে অন্য একটা দিতে পারে, হইতে পারে, তোমরা কমেন্টে জানাই দিও। তাহলে কি হবে, এ ট্রাজিক স্টোরি অফ রিভার ইরোজন, এটা টাইটেল। এই টাইটেলটা দিলে তুমি ইতিমধ্যে 2 মার্ক পেয়ে যাবা। এখন এই গল্পটা কি আমি তোমাদেরকে একটু বলে দিই, তাহলে তুমি বুঝতে পারবা যে গল্পটা কি। দেখো তোমরা যারা প্যাসেজ মেহেরজান পড়ছিলা, এই মেহেরজানে কিন্তু যখন তার হচ্ছে যমুনা নদীর তীরে তার বাড়ি ছিল, তখন সে ওইখানে আহ মানে তার যে বাসা ছিল আশেপাশে সবকিছু কিন্তু নদী তারা গ্রাস করে ফেলে। এই গ্রাস করে ফেলার পরে তার অনেক দুর্দশা হয়। মেহেরজানের মতো আরো অনেক মানুষ আছে যে তাদের ভাগ্যের কথা কাউকে বলতে পারে না। এই যারা মেহেরজান পড়ছিল না,
এই মেহেরজানের, তুমি যদি মেহেরজানের কাহিনীটা লিখে দিয়ে আসো, আলহামদুলিল্লাহ তুমি নাম্বার পাই যাবা। তবে এখানে আমি একটা কাহিনী যদি মানে এরকম হয়, এইটা হচ্ছে মানে একটা সময়ের কথা, মনে করো যমুনা নদীর পারে একটা গ্রাম ছিল। ওই গ্রামে মানে রহিম নামে একটা কৃষক ছিল এবং তার স্ত্রী এবং তার 2 সন্তান নিয়ে তারা বসবাস করত। মানে তাদের জীবনটা ছিল খুব সাদামাটা, কিন্তু তাদের মধ্যে সুখ ছিল অনেক। এখন এই যে রহিম চাচা, ওই চাচা এক টুকরা জমিতে চাষ করত। এখন তার গরু ছাগল ছিল, এগুলো পুষে সে সংসার চালাতো। কিন্তু নদী কিন্তু তাদের একমাত্র বন্ধু ছিল। এই নদী তাদেরকে মাছ দিত, পানি দিত, প্রকৃতির যে একটা সৌন্দর্য এটা এনে দিত। কিন্তু বছরের পর বছর ধরে নদীটা বদলাতে শুরু করে। নদীর পাড়গুলো দুর্বল হয়ে পড়ে আর বর্ষার প্রতি পানি এসে আরো কাছে চলে আসতো। গ্রামের মানুষ দুশ্চিন্তায় থাকতো, কিন্তু কেউ তাদের সাহায্য করতো না। এখন নদীর পাড়ে যদি কোনো মানুষ থাকে, তাদেরকে সাহায্য করার কে আছে? ঠিক আছে। পরে বলছে এক রাতে ভয়ানক ঝড়ের মাধ্যমে নদীর পাড় ভেঙে গেল এবং গ্রামের এক বিশাল অংশ গিলে নিল, যে নদীটা যমুনা নদী। এখন রহিমের ঘর জমি ফসল সব মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। কোনো রকমও তার পরিবারটি বেঁচে যায়, কিন্তু ঘরবাড়ি না থাকায় তারা শহরের পাশে এক বস্তিতে চলে যেতে বাধ্য হয়। সেখানে খুব কষ্টে জীবন কাটাতে থাকে। রহিম খুঁজে পায়, মানে রহিম কাজ খুঁজে পায় না, তার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। এক সময় যারা ছিল গর্বিত কৃষক, তারা হয়ে পড়ে একদম অসহায়। সরকারের সাহায্য করার প্রতিশ্রুতি দিলেও কেউ সাহায্য করেনি। রহিম এখন স্বপ্ন দেখে তার গ্রামে ফিরে যাওয়ার, কিন্তু সে যে জমির মালিক ছিল, সেই জমি এখন নদীর মধ্যে। এখন আসলে দেখো মোরাল অফ দ্য স্টোরি কি, গল্পটার শিক্ষা কি? আসলে গল্পটার মূল শিক্ষা হচ্ছে নদী ভাঙন শুধু জমি হারানোর গল্প নয়, এটা জীবনের, স্বপ্নের, সম্মানের, সম্মান হারানোর গল্প। সময় থাকতে ব্যবস্থা না নিলে এমন দুর্ভাগ্য আরো অনেকের হতে পারে। ঠিক আছে, এই যে তোমার গল্পটা, এই গল্পটা তোমরা যদি একটু বানায় লিখতে পারো, তাহলে আলহামদুলিল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা। ঠিক আছে, এখন আসো আমাদের যে গ্রাফ চার্ট আসছে, এটা পারবা আশা করি। তারপরে তোমার যে আমাদের হচ্ছে ইমেলটা আসছে, ইমেলটা হচ্ছে টু ইয়োর কি ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, এটা পারবা, লিখে ফেলবা। ডায়লগ এটা সরাসরি কমন, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। তো ময়মনসিংহ বোর্ডের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পেজে তোমরা চোখে চোখ রাখো, ইনশাল্লাহ সেকেন্ড পেপার নিয়ে সাজেশন নিয়ে আমি তোমাদের রফিক স্যার থাকবো। আর তোমরা কোনো টেনশন করো না, পরীক্ষা যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ, যদি ফুল মার্কস আনসার করতে পারো তুমি ফুল মার্কসই পাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে খুব মুহূর্তে আমাদের দেখা হবে। এই মুহূর্তে ভালো থাকো, টেনশন করো না, সেকেন্ড বারের জন্য প্রিপারেশন নাও, গ্রামার গুলো খুব ভালো করে পড়ো। আশা করি ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র খুবই ভালো হবে পরীক্ষা, এবং তোমাদের যে কাঙ্ক্ষিত নাম্বার এটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের শারীরিক সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।